প্যারাফ্রেজিং হচ্ছে স্যার যে একটা বাক্য, একটা শব্দগুচ্ছ আর কি, এক ধরনের একটা সেন্টেন্স আর কি বিভিন্ন অর্ডারে লেখা থাকবে, দুইটা ভিন্ন অর্ডারে লেখা থাকবে আর কি, একটা প্যারাফ্রেজিং কিন্তু মিনিংটা এক। ওকে, ধন্যবাদ আরিফকে। আরিফ প্যারাফ্রেজিং সম্পর্কে বলছিলেন যে প্যারাফ্রেজিং হচ্ছে একই সেন্টেন্স অন্য অর্ডারে লেখা থাকবে এবং মিনিংটা একই থাকবে, সেক্ষেত্রে এটাকে আমরা প্যারাফ্রেজিং বলছি। আপনার আইডিয়াটা অনেক কারেক্ট হয়েছে। এটাই একদম এটাকেই প্যারাফ্রেজিং বলে। আচ্ছা, তাসমিমকে একটু জিজ্ঞেস করি। তাসমিম বলেন তো প্যারাফ্রেজিং সম্পর্কে আপনি কি জানেন? তাসমিম, প্যারাফ্রেজিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? প্যারাফ্রেজিংটা কি জিনিস? আচ্ছা, সামহাও তাসমিম বিজি হতে পারে। মাহমুদুল হাসান, নাও ইটস ইওর টার্ন। আমি আসলে প্যারাফ্রেজিং নামে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে তাসমিম, আপনি মিউটে থাকেন। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই যুক্ত হয়েছেন। মাহমুদুল ভাই বলেন প্যারাফ্রেজিং মানে কি, বলেন। প্যারাফ্রেজিং হচ্ছে একটা সেন্টেন্স কিছু একটা হেডওয়ার্ড থাকে, ওই হেডওয়ার্ড বা অন্য হেডওয়ার্ড সাবওয়ার্ড থাকতে পারে, এবং কি ওই যে ভার্বটা থাকে ওই দুইটা ভার্ব সিনোনিম ইউজ করে করে যেটা যে সিনোনিম গুলো ইউজ করে ভার্ব বা ওই হেডওয়ার্ডের পরিবর্তে, ওইটাকে প্যারাফ্রেজ বলে। ওকে, সুন্দর হয়েছে। যাক, আপনি অ্যাটলিস্ট চেষ্টা করেছেন মাহমুদুল হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা অনলাইনে ক্লাস করেন বা অনলাইনে যুক্ত হন, এখানে দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। এটা আমি আসলে আমার স্বার্থে কথাটা বলছি। একটা হচ্ছে যে আপনারা যে মাইক্রোফোনটা ইউজ করবেন বা যে হেডফোনস গুলো ইউজ করবেন, সেটা একটু মানে ক্লিয়ার যেন ভয়েসটা আসে, এটা একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনলাইনে ক্লাস করার সময় অবশ্যই পেন এবং পেপার সামনে নিয়ে বসবেন, কারণ আপনারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন আর আমি আইএলটিএস পড়াচ্ছি। তো এই দুইটার ভিতরে একটা মেজর যে পার্থক্য, সেটা হলো আমি যখন আইএলটিএস ক্লাস নেওয়ার জন্য এখানে যুক্ত হই, একটা ক্লাস নেওয়ার জন্য এই ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, অর্থাৎ কোর্স ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলো আমাকে প্রিপেয়ার করতে, অর্থাৎ এগুলোকে রেডি করতে একটা হিউজ টাইম আমাকে স্পেন্ড করতে হয়। তারপরও আমি যখন ক্লাসে যুক্ত হই, আমি কিন্তু পেন এন্ড পেপার আমার সাথে নিয়ে বসি। সো এটা যদি আপনারা করেন, তাহলে যেটা হবে যে আপনার ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে এবং এই ক্লাস থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন এবং পরবর্তীতে সেটা মনে রাখতে পারবেন। মাহমুদুল হাসান ভাইকে আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? যেমন এই মুহূর্তে আপনার ভয়েসটা আমার কাছে পরিষ্কার না, তারপর আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, আপনি প্যারাফ্রেজিং সম্পর্কে যেটুকু বলেছেন সেটা আসলে কারেক্ট বলেছেন, বাট এর বাইরেও আরো কিছু কথাবার্তা থাকবে। তো আমাদের আজকের সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে প্যারাফ্রেজিংটা শুধু শেখা না, এই প্যারাফ্রেজিংটা আপনাকে কিভাবে এফেক্ট করবে বা এই প্যারাফ্রেজিং এর ইফেক্ট গুলো কি। আমি কিন্তু দুইটা ওয়ার্ড বলছি, একটা হচ্ছে এফেক্ট আর একটা হচ্ছে ইফেক্ট। সো ইফেক্টস গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, আর এফেক্ট কিভাবে করে সেটা আমরা জানবো। তো আজকের লেসনের এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি প্যারাফ্রেজিংটা যেহেতু ডিসকাস করতে এখানে যুক্ত হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা যদি প্যারাফ্রেজিং পারেন, তাহলে আইএলটিএস রিডিং এর অলমোস্ট 80% আপনারা কভার করতে পারবেন। আর যদি প্যারাফ্রেজিং আপনারা না পারেন, তাহলে ধরে নিবেন যে আইএলটিএস রিডিং এর আপনি 40% বা 50%, ম্যাক্সিমাম 50% আপনি পারবেন। বাকি 50% আপনি প্যারাফ্রেজিং এর কারণে, না জানার কারণে আপনি পারবেন না। তো চলেন আমরা শুরু করি। আমাদের লেসনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্যারাফ্রেজিং সম্পর্কে কিছু কথাবার্তা বলা। তো আমি এখন ওই কাজটাই করব, যে আসলে প্যারাফ্রেজিংটা কি জিনিস। আমরা এখানে যেটা দেখতেছি সেটা হলো যে আইএলটিএস রিডিং স্কিলের একটা বড় বা মেজর পার্ট হচ্ছে প্যারাফ্রেজিং। তো আমরা আজকে এই প্যারাফ্রেজিং নিয়ে কথাবার্তা বলবো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, যে আমাদের আজকের এই সেশনটার একটা অবজেক্টিভ আছে, একটা উদ্দেশ্য আছে বা একটা গোল আছে। সেই অবজেক্টিভটা হচ্ছে যে বলা হচ্ছে যে দিস লেকচার শিট ইজ ডিজাইন টু হেল্প স্টুডেন্টস মাস্টার প্যারাফ্রেজিং। অর্থাৎ আমার এই যে লেকচার শিটটা বা আমার এই যে প্রেজেন্টেশনটা, এটা আপনাকে যেটা করবে যে আপনাকে মাস্টার করে তুলবে প্যারাফ্রেজিং এর উপরে। এখন প্যারাফ্রেজিংটা কি জিনিস দেখেন, কমা দিয়ে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, এ ক্রিটিক্যাল স্কিল ফর ইমপ্রুভিং দেয়ার পারফরমেন্স। এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল স্কিল আপনার পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য। কোথায়? ইন আইএলটিএস রিডিং।
by understanding how ideas are presented differently in the questions and passages. অর্থাৎ এখানে যদি আপনি প্যারাফ্রেজটা বুঝতে পারেন তাহলে যেটা হবে যে সরি এখানে আপনি যেটা বুঝতেছে যে বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ আইডিয়াস আর প্রেজেন্টেড, অর্থাৎ আইডিয়াগুলো কিভাবে প্রেজেন্ট করা হয় ডিফারেন্টলি ইন দ্য কোয়েশ্চেন এন্ড প্যাসেজ। অর্থাৎ কোয়েশ্চেনে একটা আইডিয়া দিল, বাট ওই আইডিয়া আপনি প্যাসেজে গিয়ে খুঁজে পাচ্ছেন না, আপনি হয়রান হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে প্যারাফ্রেজিংটা জানতে হবে। আমি মাহমুদুল ভাইয়ের সাইড থেকে একটু নয়েজ শুনতে পাচ্ছি, আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে প্যারাফ্রেজিং তো আমি এখানে বুঝলাম যে হ্যাঁ প্যারাফ্রেজিং হচ্ছে এই জিনিস, তাহলে প্যারাফ্রেজিংটা আমি কিভাবে শিখব? আমাদের নেক্সট কাজটা হচ্ছে এখানে আমরা মোটো বা অবজেক্টিভ বা গোল যেটা সেটা আমরা জানলাম। এখন আমরা এটার আমরা কি করব, প্র্যাকটিক্যাল একটা ব্যবহার দেখব যে প্যারাফ্রেজিং গুলো কিভাবে আসতেছে। তার আগে যেটা দেখি যে আমরা তো ওই এই লেকচারে বা এই প্রেজেন্টেশনের উদ্দেশ্যটা জানলাম, এখন আমরা দেখব যে প্যারাফ্রেজিংটা আসলে মূলত কি জিনিস। এখানে হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিংটা বলছে যে প্যারাফ্রেজিং ইনভলভস রিফ্রেজিং এ সেন্টেন্স অর টেক্সট ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। মানে প্যারাফ্রেজিং ইনভলভস করছে, মানে ইনভলভস মানে হচ্ছে যুক্ত করছে রিফ্রেজিং, অর্থাৎ রিফ্রেজিং এর কাজটা করছে কাকে? একটা সেন্টেন্সকে অথবা একটা টেক্সটকে। কিভাবে সেটা করছে? ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, মানে সে ভিন্ন ভিন্ন ওয়ার্ডস ইউজ করছে while maintaining the original meaning, এবং যখন সে মেইনটেইন করছে তার আসল মিনিংটা, অর্থাৎ অরিজিনাল মিনিংটা কি সেটা কিন্তু সে ঠিক রাখছে, ওটা কিন্তু চেঞ্জ করছে না। এরপর বলছে ইন আইএলস কোয়েশ্চেনস অফটেন প্যারাফ্রেজ দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। আইএলসে আমরা যেটা দেখি যে কোয়েশ্চেনটা সবসময় প্যারাফ্রেজ করে দেওয়া হয়, প্যারাফ্রেজ ইনফরমেশন করা দেওয়া হয় কোথায়? প্যাসেজে। অর্থাৎ কোয়েশ্চেনের যে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশনটা হুবহু প্যাসেজে থাকে না, সেটা প্যাসেজে থাকে কি আকারে? প্যারাফ্রেজড আকারে। তো এটা হচ্ছে মেকিং ইট ইসেনশিয়াল টু রিকগনাইজ সিনোনিমস, অল্টারনেট সেন্টেন্স স্ট্রাকচারস এন্ড সিমিলার আইডিয়াস। এইখানে আমাদের লাস্ট যে কথাটা বলছে যে সিনোনিমস গুলো, অল্টারনেট সেন্টেন্স স্ট্রাকচার গুলো এবং সিমিলার আইডিয়াস গুলো, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে যেটা হয় আমাদের প্যারাফ্রেজিংটা অনেকটা বা প্যাসেজ অথবা কোয়েশ্চেনটা বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে প্যারাফ্রেজিং এর মূল কাজটা হচ্ছে যে সে আপনাকে সেন্টেন্সের মিনিংটা ঠিক রাখবে, বাট তার যে সেন্টেন্স স্ট্রাকচার বলেন বা ওয়ার্ডের যে স্ট্রাকচার আছে সেটাকে বলেন অথবা অল্টারনেটিভ ওয়ার্ডস বলেন, সেগুলো সে ইউজ করবে, বাট মিনিংটা ঠিক থাকবে। আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। আমরা প্যারাফ্রেজিংটা আসলে কেন শিখতেছি? আইএলস রিডিং এর জন্য আপনি যখন প্যারাফ্রেজিংটা শিখবেন, এই প্রশ্নটা আপনার মনে আসতে পারে যে ওয়াই ইজ প্যারাফ্রেজিং ইম্পর্টেন্ট ইন আইএলস রিডিং। তো বেসিকলি আইএলস রিডিং এর আপনারা জানেন যে আইএলস রিডিং এ টোটালি 10 থেকে 11 ধরনের কোয়েশ্চেন আসে, 10 থেকে 11টা টাইপের কোয়েশ্চেন থাকে। তো এই 10টা থেকে 11টা টাইপের কোয়েশ্চেনের ভিতরে অনেক সময় 7টা থাকে, অনেক সময় 8টা থাকে। যেমন আমরা জানি সবাই যে প্রথমে ট্রু ফলস নট গিভেন যদি বলি, ট্রু ফলস নট গিভেন, তারপরে ইয়েস নো নট গিভেন, এটা এখানে 2টা আইটেম। তারপর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, এটা একটা। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন অথবা সামারি কমপ্লিশন, এটা একটা। তারপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ডাবল চয়েস কোয়েশ্চেন, তারপরে আপনার হচ্ছে লিস্ট অফ হেডিং। সো এইগুলো হচ্ছে কোয়েশ্চেনের টাইপ। তো এইখানে আমরা মূলত প্যারাফ্রেজিংটা শেখার ফলে 3টা টাইপের কোয়েশ্চেন, 3টা থেকে 4টা টাইপের কোয়েশ্চেন আমরা খুব প্রপারলি আনসার করতে পারবো। 3 to 4 টাইপস এর কোয়েশ্চেন আমরা প্রপারলি আনসার করতে পারবো। নাম্বার 1 আমি এখানে মেনশন করছি। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আপনার ম্যাচিং ইনফরমেশন। অর্থাৎ আপনারা ম্যাচিং ইনফরমেশন আপনাদের কাছে কতটা ইজি মনে হয় আমার সঠিক জানা নেই, বাট আমার কাছে এখন পর্যন্ত আমি গত 3 বছর যাবত রিডিং নিয়ে কাজ করছি বা রিডিং নিয়ে প্র্যাকটিস করছি। আমার কাছে এখন পর্যন্ত ম্যাচিং ইনফরমেশনটা সবচেয়ে ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন টাইপ মনে হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন কেন, কারণ হচ্ছে যে ম্যাচিং ইনফরমেশন আমাকে অনেক বেশি সময় দিতে হয়, অর্থাৎ পুরো প্যারাগ্রাফটা পড়ে ওখান থেকে একটা ইনফরমেশন বের করতে হয়।
সো উইদাউট এ ডাউট আমি বলতে পারবো যে ম্যাচিং ইনফরমেশনটা আসলেই অনেক কঠিন। নাম্বার 2 যেটা আমি বলছি, এখানে আমার ট্রু ফলস নট গিভেন এর কথা বলছি, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন যেটাই বলি না কেন, এই ধরনের কোয়েশ্চেন গুলোকে আমার প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে মানে এই ধরনের কোয়েশ্চেন গুলোকে ডিল করার জন্য প্যারাফ্রেজিংটা 100% অ্যাপ্লাই হয়। নাম্বার 3 যেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এই কোয়েশ্চেন টাইপটার ক্ষেত্রেও প্যারাফ্রেজিংটা 100% অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে প্যারাফ্রেজিং এর জন্য আপনি এই 3টা কোয়েশ্চেন ডিল করার জন্য প্যারাফ্রেজিংটা শিখতেছেন বা প্যারাফ্রেজিং এর প্রয়োজন হচ্ছে, বাট আদার্স যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলোতে প্যারাফ্রেজ আপনার কি প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, আদার্স কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রেও প্যারাফ্রেজিং প্রয়োজন হয়, বাট তুলনামূলকভাবে সেটা কম হয়, তুলনামূলকভাবে কম হয়। বাট এই 3টা কোয়েশ্চেনের ক্ষেত্রে একবারে 100% প্যারাফ্রেজিংটা অ্যাপ্লাই করা হয়। সো আমরা তাহলে প্যারাফ্রেজিং সম্পর্কে, কেন প্যারাফ্রেজিংটা লার্ন করব সেটার ইম্পর্টেন্সটা সম্পর্কে দেখলাম। আমি নেক্সট স্লাইডে যাওয়ার চেষ্টা করব। এবার আমরা আসি যে টেকনিক্স ফর ইফেক্টিভ প্যারাফ্রেজিং। আমরা যদি প্যারাফ্রেজিংটাকে একবারে প্রপারলি বা ইফেক্টিভলি জানতে চাই, আমাদের কিছু টেকনিক্স জানতে হবে বা কিছু কলা কৌশল জানতে হবে, দেন আমরা প্যারাফ্রেজিংটাকে আয়ত্তে নিতে পারবো। সো আমার এই লেসনটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে এই টেকনিক্স গুলো, অর্থাৎ যত বেশি টেকনিক্স আপনার জানা থাকবে বা আপনার নলেজে থাকবে, আপনি তত বেশি প্যারাফ্রেজিং গুলোকে বা আইএলটিএস রিডিং কে নিজের আয়ত্তে নিতে পারবেন। সো যেটা বলছিলাম যে আপনি যত বেশি টেকনিক্স বা যত বেশি কলা কৌশল জানবেন প্যারাফ্রেজিং বা আইএলটিএস রিডিং কে আপনি তত বেশি আয়ত্তে নিতে পারবেন। তো আমি আমার একটা রিয়েল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার কাছে একটা স্টুডেন্ট পড়ে প্রাইভেট ব্যাচে, সে আইএলটিএস রিডিং আমার কাছে পড়ছে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি তাকে ইন্টারমিডিয়েটের ইংলিশ পড়াচ্ছি, মানে ইন্টারমিডিয়েটের ইংলিশ কি বলে ওটাকে, কমিউনিকেটিভ ইংলিশ পড়াচ্ছি। অর্থাৎ সে এত বেশি উইক স্টুডেন্ট বা এত বেশি কম বুঝতেছে রিডিংটা যে আমার অনেক সময় রাগ হচ্ছে বা আমি অনেক সময় অ্যানয়েড হয়ে যাচ্ছি, তারপরেও আমি কিন্তু অনেক ধৈর্য নিয়ে বা অনেক প্যাশেন্স নিয়ে তাকে পড়াচ্ছি। মোট কথা হচ্ছে সে কোনো সেন্টেন্সে প্রপার মিনিং আনে দিতে পারতেছে না, বা কোনো সেন্টেন্স পড়ে সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না যে এই সেন্টেন্সটাতে রাইটার কি বলতে চাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনারা আইএলটিএস রিডিং গুলো পড়তেছেন বা মিনিং বুঝতেছেন না সেন্টেন্সের, সেক্ষেত্রে এই প্যারাফ্রেজিং স্কিলটা আপনার অবশ্যই ডেভেলপ, মানে এই আন্ডারস্ট্যান্ডিং এ আপনাকে ডেভেলপ করবে বা আন্ডারস্ট্যান্ডিংটাতে আপনার ভালো কাজে দিবে। আচ্ছা, এখন এইখানে ইফেক্টিভ প্যারাফ্রেজিং গুলোর যে টেকনিক গুলো আছে, এখানে আমি 6টা টেকনিক নিয়ে ডিসকাস করব এবং এই 6টা টেকনিকের কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা এই টেকনিক গুলো কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি এখানে দেখাবো। আমরা যদি নাম্বার 1 টেকনিকটা ইউজ করি, সেটা হচ্ছে যে ইউজ সিনোনিমস, রিপ্লেস ওয়ার্ডস উইথ সিমিলার ওয়ান্স। অর্থাৎ প্যারাফ্রেজিংটা মূলত হয় হচ্ছে একটা সিনোনিম দিয়ে, অর্থাৎ তার যে ওয়ার্ডসটা আছে সেটাকে তারা কি করে একটা ওয়ার্ড বা একটা সিমিলার ওয়ার্ড দিয়ে সেটাকে প্যারাফ্রেজিং করার চেষ্টা করে, যেটা খুবই কমন একটা টেকনিক, কিন্তু এই টেকনিকটা অনেকের কাছেই ইজি মনে হয়। তাহলে 1 নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে ইউজ সিনোনিমস, অর্থাৎ সিনোনিমস ইউজ করার কারণে সেটা প্যারাফ্রেজ করা যায়। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের চেঞ্জ ওয়ার্ড ফর্মস। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আমি যদি আপনাদের এখানে 6 জন এখন যুক্ত আছেন, 6 জনকে যদি আমি জিজ্ঞেস করি হয়তো একজন বলতে পারবেন যে চেঞ্জ ওয়ার্ড ফর্মস। একটা ওয়ার্ডের অনেকগুলো ফর্ম থাকে, সেই ফর্মগুলো কি কি? আমি যদি একজন করে জিজ্ঞেস করি, আমি দেখা যাবে যে অনেক সময় লাগবে। তো একটা ওয়ার্ডের অনেকগুলো ফর্ম থাকে, নরমালি আমরা সেটাকে পার্টস অফ স্পিচ বলি। তো এখানে পার্টস অফ স্পিচ থেকেও আরো বেশি আলোচনা হয়, অনেক ডিপলি আলোচনা হয়। সো এখানে যেটা বলছে ইউজ এ ডিফারেন্ট ফর্ম অফ দ্য সেম ওয়ার্ড, অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন ডেভেলপমেন্ট একটা ওয়ার্ড, এটাকে যদি আমি নাউন হিসেবে, নাউন যেহেতু ডেভেলপমেন্ট এটা একটা নাউন, এটাকে যদি আমি ভার্ব হিসেবে কাউন্ট করি তখন সেটা হয়ে যাবে ডেভেলপ। এটাকে যদি জিরান্ড হিসেবে কাউন্ট করি বা পার্টিসিপল হিসেবে কাউন্ট করি তখন হয়ে যাবে ডেভেলপিং।
এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ কান্ট্রিটা উন্নত কান্ট্রি। তাহলে ওয়ার্ড আমার একটা, বাট তার ফর্মস গুলো হচ্ছে ডিফারেন্ট ফর্মস। তো এই ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করেও অনেক সময় প্যারাফ্রেজিং করা হয়। নাম্বার 3 তে যেটা বলছে যে অল্টার সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টেন্সের টোটাল স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়ে প্যারাফ্রেজিংটা করা হয়। যেমন এখানে বলছে চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস অর ভাইস ভার্সা, অর্থাৎ কোয়েশ্চেনে আমার দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, কোয়েশ্চেনে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আমার অ্যাক্টিভ ভয়েস, কিন্তু প্যাসেজে গিয়ে আমি অ্যাক্টিভ ভয়েস খুঁজতে হয় না, আসলে প্যাসেজে দেওয়া আছে প্যাসিভ ভয়েস, এই জন্য আমি রিডিংটা বুঝে উঠতে পারি। আচ্ছা, 4 নাম্বার যে টেকনিক যেটা সেটা হচ্ছে ব্রেক অর কম্বাইন্ড সেন্টেন্সেস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনি যখন একটা সেন্টেন্সকে ব্রেক করবেন, ব্রেক ডাউন করবেন অথবা কম্বাইন করবেন। আমি গতকালকের ক্লাসে গত পরশুদিনের ক্লাসে সম্ভবত আমি একটা সেন্টেন্স দেখানোর চেষ্টা করছিলাম যে নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস, নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস গ্রেটার দেন। সো এখানে নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস, এই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনারা যদি এই সেন্টেন্সটা এখন লিখেন যে নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস, এখানে দেখবেন যে নট অনলিটা হলো আর এর মানে আর ভার্বের সামনে দেওয়া আছে। তাহলে নট অনলি যদি আর ভার্বের সামনে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি আর ভার্বের সাবজেক্ট হিসেবে নট অনলি, আর দেওয়া আছে দ্য ফিজিক্যাল ডিমান্ডস গ্রেটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে সাবজেক্ট কে, দ্য ফিজিক্যাল ডিমান্ডস না নট অনলি? অনেকে এটা আনসার করবে যে আর যেহেতু ভার্ব, আর ভার্বের সামনে নট অনলি দেওয়া আছে, সো এই ক্ষেত্রে নট অনলিটা হলো সাবজেক্ট। আমি আবারও বলছি, এটা ক্যামব্রিজের একটা প্যাসেজে আছে এই সেন্টেন্সটা, যে নট অনলি আর দ্য ফিজিক্যাল, নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস, এখানে আসলে ফিজিক্যাল ডিমান্ডসটা হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সটাতে ফিজিক্যাল দ্য ফিজিক্যাল ডিমান্ডস আর নট অনলি গ্রেটার, সেন্টেন্সটা আসলে লেখার কথা ছিল এরকম, দ্য ফিজিক্যাল ডিমান্ডস আর নট অনলি গ্রেটার, কিন্তু প্যাসেজে আছে নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস গ্রেটার। আমি ক্যামব্রিজ বই থেকে এই সেন্টেন্সটা একটু বলবো। এটা ক্যামব্রিজ সম্ভবত রিডিং টেস্ট 2 তে, ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 2 তে এই সেন্টেন্সটা আছে। আমি দেখাবো এই সেন্টেন্সটা এক সময়। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সকে তারা ব্রেক করেও প্যারাফ্রেজ করতে পারে। নাম্বার 5 হচ্ছে ইউজ ডেফিনিশন অর এক্সপ্লানেশন। তারা কিভাবে এক্সপ্লানেশন মানে প্যারাফ্রেজ করে, আরেকটা টেকনিক, দিস ইজ অ্যানাদার টেকনিক, সেটা হচ্ছে ডেফিনিশন অথবা এক্সপ্লানেশন। এখন ডেফিনেশনটা কিরকম? সাপোজ তারা একটা ওয়ার্ড বললো বা একটা কোনো একটা অ্যাকশনের ডেফিনেশন দিল যে এটা এই জিনিস, কিন্তু শুধু কোয়েশ্চেনে গিয়ে দেখা গেল শুধু ওই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, বাট প্যাসেজে ওই ওয়ার্ডের ডেফিনেশনটা দেওয়া আছে। সো আমরা কি করতেছি, কোয়েশ্চেনে ওয়ার্ডটা পাওয়ার কারণে আমরা সেটার মিনিংটা বা সেইটার সিনোনিম ওয়ার্ড খোঁজার চেষ্টা করতেছি যে প্যাসেজের কোন জায়গায় এটার সিনোনিমটা ইউজ হয়েছে, কিন্তু আসলে প্যাসেজে সে সিনোনিম ইউজ করে নাই, বা প্যারাফ্রেজিং ইউজ করেছে সে ডেফিনেশন দিয়ে। এরকম অনেকগুলো আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে অ্যাস্ট্রোনাটস একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডের দেখা গেল যে কোয়েশ্চেনে অ্যাস্ট্রোনাটস বলছে, বাট প্যাসেজে গিয়ে এখানে সে আর অ্যাস্ট্রোনাটস কথাটা হুবহু বলে নাই, প্যাসেজে গিয়ে বলছে দ্য পিপল হু ওয়ার্ক উইথ মুন, স্টার্স, গ্যালাক্সি, এইভাবে বলছে। তার মানে যেই লোকগুলো মুন, স্টার, গ্যালাক্সি এগুলা নিয়ে কাজ করে তারা হচ্ছে অ্যাস্ট্রোনটস। বিষয়টা ঠিক এরকম। লাস্ট যেটা রিফ্রেজিং অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, আমি এখানে এটা একবার বলেছি যে অল্টার সেন্টেন্স স্ট্রাকচার, এটা দিয়েও প্যারাফ্রেজিং করা যায়, আর এটা হচ্ছে রিফ্রেজিং অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো এইটাকেও হচ্ছে করা যেতে পারে যে
আচ্ছা, তাহলে আমাদের অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস দিয়েও আমরা প্যারাফ্রেজিং করতে পারি বা প্যারাফ্রেজিং করে, রাইটাররা প্যারাফ্রেজিং সেখানে দেখায়। তাহলে মূলত আসলে 5টা এখানে আছে, তারপর আমরা একটা 6টা হিসাব করছি। এই অল্টার সেন্টেন্স স্ট্রাকচার যেটা, এটা অনেক সময় প্রিপোজিশন দিয়েও করে, বিফোর এবং আফটার দিয়ে। আমি কয়েকটা জায়গায় পেয়েছি ক্যামব্রিজ বইয়ের ক্যামব্রিজ প্যাসেজগুলোতে বিফোর আফটার দিয়ে, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন একটা কোয়েশ্চেনে সে বিফোর দিয়ে বললো কোয়েশ্চেনে, বাট প্যাসেজে গিয়ে সে আফটার ইউজ করছে, সেটাও কিন্তু প্যারাফ্রেজিং। সো তাহলে আমাদের টেকনিক্স গুলো অনেকগুলো। এই 6টা টেকনিক যদি আপনি ভালো করে বুঝতে পারেন বা ভালো করে আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনার প্যারাফ্রেজিংটা অনেক ইজি হবে। আর প্যারাফ্রেজিংটা যতক্ষণ আপনি যখনই আপনার ইজি হয়ে আসবে, তখনই আপনি কি করবেন, আপনার রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বা কম্প্রিহেনসিভ নলেজটা অনেক বেশি হয়ে যাবে। আমরা এখন দেখব এই 6টা টেকনিক্সের এক্সাম্পল সহকারে আমরা এখন দেখব। যেমন নাম্বার 1, আমি একটা একটা করে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে ইউজ সিনোনিমস, অর্থাৎ এখানে সিনোনিমসটা ব্যবহার করা হয় প্যারাফ্রেজ করার জন্য। যেমন রিপ্লেস ওয়ার্ডস উইথ সিমিলার ওয়ান্স। এক্সাম্পল হিসেবে যেমন দেখেন, আপনার কোয়েশ্চেনে আছে ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন দিছে যে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউর হেলথ, এরকম একটা এখানে এখানে বলছে যে এক্সারসাইজ ইজ ইম্পর্ট্যান্ট ফর হেলথ। এখানে বললো যে এক্সারসাইজটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার হেলথের জন্য, বাট এটা প্যাসেজের মধ্যে এই সেন্টেন্সটা আছে, কিন্তু কোয়েশ্চেনে গিয়ে বলছে কি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ক্রুশাল ফর ওয়েলবিং। দেখেন এইখানে সে প্রত্যেকটা ওয়ার্ডসকে সে কি করছে, সিনোনিমস ইউজ করা হয়েছে। যেমন দেখেন এখানে এক্সারসাইজের সে সিনোনিম কি ইউজ করলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ইম্পর্ট্যান্টের সে সিনোনিম কি ইউজ করলো, ক্রুশাল। আচ্ছা, তাহলে ইম্পর্ট্যান্ট ফর হেলথ সে বলছে ক্রুশাল ফর ওয়েলবিং। ওয়েলবিং মানে হচ্ছে ভালো, আর ইম্পর্ট্যান্ট ফর হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে প্যারাফ্রেজ মূলত সিনোনিম দিয়েই সবার আগে শুরু হয়, অর্থাৎ প্যারাফ্রেজ কোনো সেন্টেন্স করে ম্যাক্সিমাম সেন্টেন্সে সেটা হলো সিনোনিম দিয়ে। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা জিনিস লিঙ্ক করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন আইএলটিএস রিডিং এর যখন প্র্যাকটিস করবেন বা আইএলটিএস রিডিং যখন আপনি সলভ করবেন প্যাসেজগুলো, তখন সেন্টেন্স গুলো এত বেশি মনোযোগ দিয়ে লার্ন করবেন, যেটা পরবর্তীতে আপনাকে কি করবে, হেল্প করবে স্পিকিং এর ক্ষেত্রে। আমি যদি একটা এক্সাম্পল বলি, লেট মি টেল ইউ অ্যান এক্সাম্পল। সেটা হচ্ছে হাউ হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি আপনার ফ্রি সময় কি করেন। সো এটাকে যদি আপনি প্যারাফ্রেজ করে বলতে পারেন যে ইন মাই লেজার টাইম, ইন মাই লেজার টাইম অথবা ইন মাই স্পেয়ার টাইম আই টেন্ড টু ওয়াচ মুভিজ অন টেলিভিশন। তাহলে এখানেও কিন্তু আপনার একটা প্যারাফ্রেজিং হয়ে গেল। সো রিডিং এ যে সেন্টেন্স গুলো থাকে এইগুলা থেকেও আপনি কিন্তু স্পিকিং এর হেল্প নিতে পারবেন। নাম্বার 2, সো তাহলে ইউজ সিনোনিমস, এইটা ইউজ করে প্যারাফ্রেজ করা হয়। সেক্ষেত্রে রিপ্লেস ওয়ার্ডস উইথ সিমিলার ওয়ান্স, অর্থাৎ আমাদের এখানে ইম্পর্ট্যান্ট একটা অ্যাডজেক্টিভ ছিল, সেটার ক্রুশাল অর সিগনিফিকেন্ট, এই দুইটা হচ্ছে সিনোনিম। তো এই দুইটা সিনোনিম দিয়ে সে কি করলো, এই সেন্টেন্সটাকে টোটাল এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করা হয়েছে ঠিক এইভাবে। সেন্টেন্সটা ছিল এক্সারসাইজ ইজ ইম্পর্ট্যান্ট ফর হেলথ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ক্রুশাল ফর ওয়েলবিং। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা স্যার, এই যে আপনার কোয়েশ্চেনে ছিল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ক্রুশাল ফর ওয়েলবিং, আপনি এটা কোয়েশ্চেনে পড়লেন যে এটা ট্রু না ফলস, কিন্তু আপনি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড খুঁজতে যাবেন তখন দেখবেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি কোথাও গিয়ে পাচ্ছেন না, এই ওয়ার্ডটার হুবহু ওয়ার্ডটা কোথাও পাচ্ছেন না প্যাসেজের, কিন্তু আসলে সে প্যাসেজে ইউজ করেছে এক্সারসাইজ, যার আরেকটা মিনিং বা আরেকটা সিনোনিম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে সে এখানে ব্যবহার করছে এক্সারসাইজ হিসেবে। আচ্ছা, এখন এখানে এক্সারসাইজের পরিবর্তে সে যদি মর্নিং ওয়াক বলে, সেটাও কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মর্নিং ওয়াক অথবা জগিং অথবা ওয়াকিং। সো তাহলে আমরা 1 নম্বর টেকনিকটা শিখলাম যে কিভাবে সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজ করা হয়। টেকনিক নাম্বার 2, চেঞ্জ ওয়ার্ড ফর্মস। আমি এর আগেই বলেছিলাম যে একটা ওয়ার্ডের অনেকগুলো ফর্ম থাকে, সেই ফর্মগুলো তারা চেঞ্জ করে করে প্যাসেজে এবং কোয়েশ্চেনে ইউজ করে।
যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ডেভেলপড, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপিং, ডেভেলপড। আর একটা হচ্ছে ডেভেলপ, মানে চারটা। একটা হচ্ছে ডেভেলপ ভার্ব, ডেভেলপমেন্ট নাউন, ডেভেলপিং জিরান্ড অথবা পার্টিসিপল, আর হচ্ছে ডেভেলপড অ্যাডজেক্টিভ। তার মানে একটা ওয়ার্ড চার জায়গায় চারভাবে ইউজ হচ্ছে। সো এখানে সেটা দেওয়া আছে যে ডেভেলপ ভার্বটা যদি আমি ধরি, ডেভেলপমেন্ট, ডেভেলপিং। আচ্ছা, এবার দেখেন প্যাসেজে একটা সেন্টেন্স দেওয়া আছে ঠিক এইভাবে, দ্য কোম্পানি এইমস টু ডেভেলপ নিউ টেকনোলজিস। কোম্পানির এইমটা বা টার্গেটটা বা লক্ষ্যটা হচ্ছে ডেভেলপ করা নতুন টেকনোলজিস। ঠিক এই সেন্টেন্সটা কোয়েশ্চেনে গিয়ে সে কিভাবে ইউজ করলো? কোয়েশ্চেনে গিয়ে সে বলছে দ্য ফার্ম ফোকাসেস অন দ্য ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস। দেখেন এইখানে কি কি জিনিস কাজ করা হয়েছে, কোন কোন ফ্যাক্টরগুলো এখানে আমাদের কাজ করছে বা কিভাবে এই জিনিসটা ওয়ার্ক করছে। এখানে দেখেন ছিল হচ্ছে দ্য কোম্পানি এইমস, সে কোম্পানির পরিবর্তে দ্য ফার্ম ফোকাসেস, খুব Yo, man, সুন্দরভাবে। can I interrupt you just for a second? শিওর, Is this room about like preparing for IELTS or what? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। For English, right? ইয়েস, we are 'Cause I using don't, we are 'cause using I our don't get native like a language. I don't understand like a half of words you're saying because of your accent. Yeah, we are using our native language. Yeah, I get it, but never mind. Just keep going. Okay. Okay. So তাহলে এখানে আমরা যেটা জানলাম যে the farm focuses on, তাহলে এখানে ছিল the company aims, আর এখানে সে বলছে the farm focuses on। কোম্পানিটাকে সে ফার্ম হিসেবে ইউজ করেছে। যেমন ক্যামব্রিজের একটা প্যাসেজে আছে, সেখানে ইন্ডাস্ট্রি কতটা ইউজ করা হয়েছে। এক জায়গায় সে কোয়েশ্চেনে সম্ভবত আছে হলো মেশিন, আর প্যাসেজে গিয়ে সে ইন্ডাস্ট্রি ইউজ করেছে। তাহলে কোয়েশ্চেনে সে দিল হচ্ছে মেশিন ওয়ার্ডটা, বাট প্যাসেজে গিয়ে সে দিল হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে এখানে সেম জিনিসটা হয়েছে, কোম্পানি তারপরে হচ্ছে ফার্ম, দ্য ফার্ম। আচ্ছা, এরপরে বলছেন যে টু ডেভেলপ, তাহলে এখানে বলছে দ্য কোম্পানি এইমস টু ডেভেলপ নিউ টেকনোলজিস, বাট এখানে সে বলছে দ্য ফার্ম ফোকাসেস অন দ্য ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস। তাহলে দেখেন এখানে সে কি করলো, এই নিউ ওয়ার্ডের একটা সিনোনিম সে এখানে ইউজ করলো, নিউ এর সিনোনিম সে দিল এখানে হচ্ছে ইনোভেটিভ। তাহলে নিউ এর সিনোনিম হচ্ছে ইনোভেটিভ দিল। আচ্ছা, আর এখানে সে কি করলো, এই ডেভেলপ ওয়ার্ডটাকে সে বললো ডেভেলপমেন্ট। তাহলে দেখেন এই ওয়ার্ড দিয়েও, স্যার মানে ওয়ার্ড এর ফর্ম চেঞ্জ করেও কি করা যেতে পারে, প্যারাফ্রেজ করা যেতে পারে। জি আরিফ খান বলেন। স্যার এখানে কি কোনো ভার্বের ফর্মে চেঞ্জ হয়েছে নাকি টেন্সের চেঞ্জ এরকম কোনো কিছু হয়েছে নাকি? সরি, এখানে কি কি চেঞ্জ হয়েছে আপনি বুঝতে পারতেছেন না? জি, ডেভেলপের সিনোনিম ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হয়েছে। আর তাহলে এটা কি কোম্পানির ওয়ার্ডের, synonym- হ্যাঁ এটা ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হয়েছে। হুম, অর্থাৎ Yes, ডেভেলপ ছিল ভার্ব, ভার্বটা এখানে নাউন ফর্মে সে ইউজ করেছে। yes, ক্লিয়ার? জি জি ওকে, আমরা তাহলে সামনে আগাই। জি আচ্ছা, আমরা থার্ড যে পয়েন্টটা এখন ডিসকাস করব সেটা হচ্ছে অল্টার সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আপনার একটা সেন্টেন্সের স্ট্রাকচার আপনি চেঞ্জ করেও প্যারাফ্রেজিং করতে পারেন, বা রাইটাররা সে কাজটা করে। অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়ে সে প্যারাফ্রেজ করে। যেমন এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের একটা উদাহরণ দেওয়া আছে, আপনি দেখেন এক্সাম্পলটা বলছে সায়েন্টিস্ট ডিসকভার্ড এ নিউ স্পেসিস। অর্থাৎ বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল একটা নতুন স্পেসিস মানে প্রজাতি। তাহলে এইখানে যেহেতু বলছে যে সায়েন্টিস্ট ডিসকভার্ড এ নিউ স্পেসিস, বাট কোয়েশ্চেন এসে সে কি বলল, কোয়েশ্চেন এসে বলছে যে এ নিউ স্পেসিস ওয়াজ ডিসকভার্ড বাই রিসার্চার্স অথবা বাই সায়েন্টিস্ট। তাহলে এখানে সে আবার কি করলো, দেখেন এখানে দুইটা কাজ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে এইটা আমাদের ছিল অ্যাক্টিভ ভয়েস,
প্যাসেজের যে সেন্টেন্সটা সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস। সো এই অ্যাক্টিভ ভয়েসটাকে সে এখানে প্যাসিভ ভয়েসে নিয়ে আসছে, যে এ নিউ স্পেসিস ওয়াজ ডিসকভার্ড বাই রিসার্চার্স। তাহলে অ্যাক্টিভ ভয়েসটাকে সেখানে প্রথমত প্যাসিভ ভয়েস করলো। এবার দেখেন এই সায়েন্টিস্টের কথাটাকে সায়েন্টিস্টটাকে সে আবার সিনোনিম দিয়ে দিল রিসার্চার্স। সায়েন্টিস্টের পরিবর্তে রিসার্চার্স ওয়ার্ডটা ইউজ করা হলো। যেমন কালকে আমি একটা প্যাসেজ সলভ করতেছিলাম একজন স্টুডেন্টকে বোঝানোর জন্য, তো সেখানে আমাদের ওয়ার্ড ছিল হচ্ছে স্টাডি। কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা হচ্ছে স্টাডি হ্যাজ শোন দ্যাট, স্টাডি হ্যাজ শোন দ্যাট, ওখানে ছিল ওয়ার্ডটা স্টাডি। বাট প্যাসেজে গিয়ে আমি যখন পড়লাম তখন আর স্টাডি ওয়ার্ডটা আমি পাই নাই। প্যাসেজে গিয়ে আমি পেলাম দ্য রিসার্চ ইন্ডিকেটিং দ্যাট, দ্য রিসার্চ ইজ ইন্ডিকেটিং দ্যাট। তাহলে কোয়েশ্চেনে সে বলল স্টাডি হ্যাজ শোন দ্যাট, আর প্যাসেজে গিয়ে আমি পাইলাম কি দ্য রিসার্চ ইজ ইন্ডিকেটিং দ্যাট অথবা হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট। তাহলে দুইটার ভিতরে কিন্তু এখানে কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। তাহলে এই এক্সাম্পলটাতে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়েছে, আবার এখানে দেখেন এই সায়েন্টিস্টের পরিবর্তে সে রিসার্চার ব্যবহার করেছে। আপনারা ক্যামব্রিজের যতগুলো রিডিং মানে প্যাসেজ আছে ক্যামব্রিজ বইয়ের প্রত্যেকটার মানে টেস্টে কোনো না কোনো একটা জায়গায় রিসার্চার্স আর সায়েন্টিস্ট এই কথাটা পাবেন, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দুইটা সিনোনিম শিখে গেলাম। আমি যদি একটু বলি, আমি এখনো বলছি যে আপনাদের সামনে যদি পেন এন্ড পেপার থাকে তাহলে জিনিসটা অনেক সুবিধা হয়। যেমন আমি এইমাত্র বললাম স্টাডি যদি থাকে কোনো কোয়েশ্চেনে তাহলে অবশ্যই প্যাসেজে আপনি রিসার্চ কথাটা খুঁজবেন, কারণ আপনি যখনই রিসার্চের কাছাকাছি চলে আসবেন বা রিসার্চ ওয়ার্ডটা পেয়ে যাবেন ধরে নেবেন ওই সেন্টেন্সের ভিতরে আনসারটা হবে। এখন সেটা ইদার আপনার ট্রু ফলস নট গিভেন হোক অর ইনফরমেশন ম্যাচিং হোক। যেমন আমি কালকে যে কোয়েশ্চেনটা সলভ করেছিলাম সেটা ছিল ইনফরমেশন ম্যাচিং, অর্থাৎ রিসার্চ ওয়ার্ডটা পাওয়ার কারণে আমি ওই প্যাসেজ থেকে ডিরেক্ট অ্যান্সারটা বের করে দিছি যে হ্যাঁ যেহেতু এখানে রিসার্চ ওয়ার্ডটা বলছে সো আমার কোয়েশ্চেনে আছে ইনফরমেশনে আছে হলো স্টাডি, সো এই প্যারাগ্রাফ থেকে আমি অ্যান্সারটা নিব, আদারওয়াইজ অন্য প্যারাগ্রাফে আমার যাওয়ার দরকার নেই। আচ্ছা, 4 নাম্বার যেটা বলছে ব্রেক অর কম্বাইন সেন্টেন্সেস, অর্থাৎ একটা সেন্টেন্সকে ব্রেক করেও অথবা কম্বাইন করেও একত্রিত করেও অনেক সময় কি করা হয়, প্যারাফ্রেজ করা হয়। আমরা এখানে লক্ষ্য করি এই এক্সাম্পলটাতে বলছে দ্য পপুলেশন অফ সিটিস, অর্থাৎ শহরের লোক সংখ্যা। দ্য পপুলেশন অফ সিটিস মানে শহরের শহরগুলোর জনসংখ্যা ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডিউ টু আরবানাইজেশন, শহরগুলো যত আরবানাইজেশন হচ্ছে তত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখেন এটাকে সে কিভাবে প্যারাফ্রেজিং করলো, বলছে যে আরবানাইজেশন লিডস টু, তাহলে এখানে বলছিল যে দ্য পপুলেশন অফ সিটিজ ইজ ইনক্রিজিং মানে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিসের কারণে, আরবানাইজেশনের কারণে। ডিউ টু মানে হচ্ছে কারণে, আরবানাইজেশনের কারণে। তাহলে এখানে ফলাফলটা কি আমাকে একটু বলেন তো। ফলাফলটা হচ্ছে এই যে দ্য পপুলেশন অফ সিটিজ ইজ ইনক্রিজিং, তার মানে ফলাফল হচ্ছে এইটা, ফলাফল হচ্ছে এইটা কার ফলে, এটা হচ্ছে আরবানাইজেশনের ফলে। তাহলে এটা হলো আমার কারণ আর এটা হলো আমার ফলাফল, এটা হলো 1 নম্বর, এই হলো কারণ, আর এটা হলো 2 নম্বর, এই হলো ফলাফল। এইবার কি বলছে সে এই সেন্টেন্সটাকে উল্টাই দিল, সেন্টেন্সটাকে ঘুরাই দিল, দিয়ে কি বললো যে আরবানাইজেশন লিডস টু এ রাইজ ইন সিটি পপুলেশনস। তার মানে আরবানাইজেশনটা লিডস দিচ্ছে, কিসের লিডস দিচ্ছে, এ রাইজ একটা বৃদ্ধিতে, কি বৃদ্ধিতে, ইন সিটি পপুলেশনস মানে শহরের জনসংখ্যা বৃদ্ধিতে লিড দিচ্ছে হলো আরবানাইজেশন। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এইখানে সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে ওরা মানে ব্রেক করেছে, অর্থাৎ কম্বাইন বা ব্রেক করে এখানে সেটা প্যারাফ্রেজ করা হয়েছে। সো এই যে টেকনিকগুলো যেমন আমি ক্যামব্রিজ 18 এর একটা প্যাসেজ আছে সেখানে কোনো এক জায়গায় আছে দ্য পপুলেশন অফ লন্ডন, এক জায়গায় আছে, অর্থাৎ কোয়েশ্চেনে আছে লন্ডন দ্য পপুলেশন অফ লন্ডন আর প্যাসেজে আছে লন্ডন পপুলেশন। আবার বলছি কোয়েশ্চেনে আছে দ্য পপুলেশন অফ লন্ডন আর প্যাসেজে আছে লন্ডন পপুলেশন।
হয়তো একটু এদিক সেদিক হচ্ছে, মানে এইভাবে দেওয়া আছে, দুই জায়গায় দুইটা আছে। তাহলে আমি যদি এখন বলি দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, আর একটা যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, একই কথা, তাহলে আমি দুইভাবে বলতে পারতেছি। সো এটাকে বলা হচ্ছে ব্রেক অর কম্বাইন্ড সেন্টেন্সেস। সরি। তাহলে আমরা এখন পর্যন্ত 4টা টেকনিক শিখলাম। 1 নম্বর হচ্ছে ইউজ সিনোনিমস, কিভাবে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজিং হয়। 2 নম্বর হচ্ছে চেঞ্জ ওয়ার্ড ফর্মস, ওয়ার্ডের ফর্মস কিভাবে চেঞ্জ করে প্যারাফ্রেজিং করা হয়। 3 নম্বর আমরা দেখলাম অল্টার সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ করে কিভাবে করা হয়। 4 নম্বর আমরা দেখলাম ব্রেক অর কম্বাইন্ড সেন্টেন্সেস, সেটা কিভাবে করা হয়। 5 নম্বরে হচ্ছে ইউজ ডেফিনিশন অর এক্সপ্লেনেশনস, অর্থাৎ দুই জায়গায় দুইভাবে বলা হয়, একটা হচ্ছে ডেফিনেশনস অথবা এক্সপ্লেনেশনস দিয়েও করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখেন, ফটোসিনথেসিস ইজ এ প্রসেস ইউজড বাই প্ল্যান্টস টু মেক ফুড। বলেন তো এইখানে ফটোসিনথেসিস এই ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে বা ইলাস্ট্রেট করছে বা ডেফিনেশন দিচ্ছে এই পুরো সেন্টেন্সটা। আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে বলেন তো আজিজ ফটোসিনথেসিসটা কি, আপনি বলবেন যে ফটোসিনথেসিস ইজ এ প্রসেস, যে এটা হচ্ছে একটা প্রসেস বা পর্যায় বা ধাপ প্রক্রিয়া, ইউজড বাই প্লান্টস, যেটা প্লান্টসরা ইউজ করে বা ব্যবহার করে, টু মেক ফুড, খাবার তৈরি করার জন্য। অর্থাৎ ফটোসিনথেসিসটা কিভাবে হয়, উদ্ভিদ তার পাতায় সূর্যের থেকে আলো রশ্মি নেয়, সূর্যের আলো নেয়, আর নিচ থেকে মাটি থেকে সে পানি শুষে নেয়, নিয়ে তার এই পাতার ভিতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে সেই খাবারটা পুরো গাছে পাঠায়। তাহলে পাতার ভিতরে যে খাবার তৈরির প্রক্রিয়াটা সেটাকে ফটোসিনথেসিস বলে। তাহলে এখানে দেখেন এটা একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটাকে সে নিচে কি করলো, বলছে যে প্লান্টস প্রডিউস দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। বলছে প্লান্টস গুলো প্রডিউস করে তাদের নিজেদের খাবার। তাহলে প্লান্টস, আমি আবারও বলছি, প্লান্টস মানে উদ্ভিদরা, তাহলে খাবার তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে, যেটা আমি মাত্র বললাম যে গাছেরা পাতায় নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। তো এই যে কার মাধ্যমে, থ্রো ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসটা কি, এখানে দেখা গেল যে সে ফটোসিনথেসিস নিয়ে এখানে বলছে যে ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে বা করে। ঠিক সেই ফটোসিনথেসিস ওয়ার্ডটাকে উপরের প্যাসেজে কি করা হয়েছে, ডেফিনেশন আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ ফটোসিনথেসিসটা কি সেটা এখানে ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই সেম জিনিসটা আমরা ক্যামব্রিজের প্যাসেজে পাবো। আমি আপনাদের এক্সাম্পল গুলো যখন দেখাবো তখন আপনারা বুঝবেন। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট যে টেকনিকটা আছে সেটা হলো রিফ্রেজিং প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। আমার মনে হয় এটা আমি ইতিপূর্বে দেখিয়েছি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দিয়েও তারা প্যারাফ্রেজ করে, যেটা আমরা এই যে এখানে 3 নম্বরের ক্ষেত্রে দেখেছিলাম, এই যে চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। সো এখানে এটা ডিরেক্ট বলছিল, এখানে আমি এটাকে অল্টার সেন্টেন্স বলছিল। তো এখানে অল্টার সেন্টেন্সের ক্ষেত্রে সেটা অ্যাক্টিভ প্যাসিভ করা যেতে পারে, সিম্পল কমপ্লেক্স করা যেতে পারে। অর্থাৎ প্যাসেজে আছে সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু প্যাসেজে কোয়েশ্চেন আছে কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসেজে দেখা গেছে দুইটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স দিয়ে বোঝাইছে। সেভাবেও প্যারাফ্রেজিং হয়। যেমন আমাদের লাস্ট যেটা ছিল অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে ইস্যুটা, এখানে একটা এক্সাম্পল আছে যে ancient manuscripts were discovered by archaeologists in the desert। এটা কিন্তু একটা ক্যামব্রিজের সেন্টেন্স। সাদ্দাম, আসতেছি আপনার কোয়েশ্চেনের আনসারটা নিয়ে, একটু শেষ করি। আচ্ছা, বলছে এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্টস, অর্থাৎ প্রাচীন যুগের যে আমরা যে জিনিসগুলো পাই, বিভিন্ন নথিপত্র বা এই যে ছুরি বটি বা আরো যারা যে জিনিসগুলো তারা ব্যবহার করে, অর্থাৎ লিখিত খোদাই করা কোনো কিছু, বলছিল যে ওয়ার ডিসকভার্ড, এগুলো আবিষ্কার করা হয়েছিল বাই আর্কিওলজিস্ট ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে। আচ্ছা, প্যারাফ্রেজড কোয়েশ্চেনে যেটা করা আছে সেটা কিভাবে, যে আর্কিওলজিস্ট ফাউন্ড ওল্ড ডকুমেন্টস, আর্কিওলজিস্ট ফাউন্ড ওল্ড ডকুমেন্টস, এটা হচ্ছে কি বারিড ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে যেগুলাকে সমাধি করা হয়েছিল। তাহলে দেখেন এখানে ছিল আর্কিওলজিস্ট কথাটা সবার শেষে,
আর এখানে আর্কিওলজিস্ট কথাটা নিয়ে আসছে সবার শুরুতে। তাহলে এখানে ছিল এটা ওয়ার ডিসকভার্ড, এটা ছিল প্যাসিভ ভয়েস, বাট এখানে আর্কিওলজিস্ট ফাউন্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সো এইভাবে আমরা প্যারাফ্রেজিংটা মূলত প্যাসেজগুলোতে করা হয়, বাট আমরা সেই নলেজটা না থাকার কারণে আমরা এইভাবে ধরতে পারি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 6টা টেকনিক, যেই টেকনিকগুলো হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং শেখার ব্যাপারে একটা ইফেক্টিভ ওয়ে। আমরা এরপরে যে স্লাইডে যাব সেখানে হচ্ছে আমাদের ম্যাচিং সিনোনিমস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ এখানে আমরা সিনোনিমস দিয়ে কিভাবে প্যারাফ্রেজিং হয়েছে, এখানে আমাদের টোটাল মনে হয় 9টা এক্সাম্পল আছে। আমরা এই 9টা এক্সাম্পল এক পলক দেখে নিব। আর এরপরে আমাদের আছে হলো এক্সাম্পল অফ চেঞ্জিং ওয়ার্ড ফর্মস। ওয়ার্ড ফর্মস দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো চেঞ্জ হচ্ছে, প্যারাফ্রেজ করা হচ্ছে, এখানে আমার মনে হয় 8টা এক্সাম্পল দেওয়া আছে। এরপরে আমি আরো কিছু কাজ বাকি আছে আমার এই প্রেজেন্টেশন ফাইলটার, এই পর্যন্ত আমি রাখছি। সো আমি বাকি কাজগুলো করব, যেহেতু এটা হলো 2 নাম্বারটা অর্থাৎ বি। আমরা ওখানে 6টা টেকনিক দেখিয়েছি, 6টার ভিতরে আমার 2টার এক্সাম্পল সেট করা হয়েছে, আর বাকি 4টার এক্সাম্পল গুলো আমার এখানে সেট করা এখনো শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই। সো আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে ওই বাকি 4টা যে এক্সাম্পল আছে, টেকনিক আছে, তাদের এক্সাম্পল গুলো এখানে সেট করার জন্য। এখন যেহেতু আমরা মাঝখানে চলে আসছে, আমি একটা কোয়েশ্চেন নিব। সাদ্দাম মনে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছে। জি সাদ্দাম বলেন। হ্যাঁ ভাইয়া, বলেন। অনেক সময় দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অনেক সময় ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করা হয়, ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করা হয়। এটা হতে পারে। সেটাকে আপনি অল্টার সেন্টেন্স বলা যেতে পারে। এই যে অল্টার সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার আপনার ক্লজটাকে চেঞ্জ করে দিল, সে একটা ক্লজ আগে দিল, একটা ক্লজ পরে দিল, ডিপেন্ডেন্ট ক্লজটাকে আগে দিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে পরে দিল। যে এরকম মানে রিসেন্টলি কিছু ইয়েতে দেখা যাচ্ছে যে এরকম করতেছে। আচ্ছা, রিসেন্টলি এক্সাম পেপার যেহেতু আমার কাছে নাই, সো সেক্ষেত্রে আমি ওইটাতে বলতে পারবো না বা আমি দেখি নাই, কিন্তু আমি ক্যামব্রিজ গুলো যেহেতু প্র্যাকটিস করেছি